যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কথাটা কি বলেছিল কে জানে, তবে যেই বলেছিল একদম ঠিক বলেছিল। নইলে ঠিক আজকের দিনেই ট্রেনটা আসতে এত লেট করে। এখন এতটা পথ হেঁটে বাড়ি ফিরতে হবে। কদিন থেকে যা ব্যবসা গরম, উফ, একটু বৃষ্টি না হলেই নয়। আকাশে আজ এক টুকরো মেঘেরও দেখা নেই। সাইকেলটা তার খারাপ হয়ে গেছে, সেটা দোকানে দিয়েছে। আজ ভেবেছিল অফিসে যাবে না। তার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব তো কম নয়, আবার ট্রেনে করে অতগুলো স্টেশন। কিন্তু সপ্তাহের প্রথম দিন না গেলে অকারণেই বসের ধমক সহ্য করতে হবে। তাই একটু কষ্ট করেই সে গেল অফিসে। কিন্তু ফেরার পথে মাঝপথে কয়েকটা স্টেশন আগে একটু গন্ডগোল হওয়াতে ট্রেন দাঁড়িয়েছিল প্রায় 1 ঘন্টা। ফলে সে যখন স্টেশনে নামল তখন রাত প্রায় 10টা। স্টেশনে নেমে দেখল মানিকদা তখন তার দোকান বন্ধ করছে। স্টেশনে মানিকদার একটা চা বিড়ি সিগারেটের দোকান আছে। বছর 40-এর কাছাকাছি বয়স, মাথায় কাঁচা পাকা চুল, গোফদারি পরিপাটি করে কামানো। যতীনকে দেখে মানিকদা বলল, আরে দাদা বাবু যে আজকে এত দেরি হলো, নিশ্চয়ই ট্রেনে কোনো গন্ডগোল ছিল। হ্যাঁ বাবা, গন্ডগোল মানে গন্ডগোল। স্টেশন থেকে নেমে মানিকদার দোকানে চা খেয়ে তারপর বাড়ির পথে রওনা দেয় যতীন। প্রতিদিন এই চা খাওয়ার অভ্যেসের কারণে দুজনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে। দোকানের লোকজন না থাকলে দুজনে তাদের বাড়ির গল্পও করে মাঝে মধ্যে। জানো, আজকে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে মাঝের গ্রাম স্টেশনে। এই গরমে ট্রেনে বসে বসে ঘামা ছাড়া আর কোনো উপায় ছিল না। কি বিরক্তকর। এ কি দুর্ভোগ বলুন তো দাদা, কবে যে এই লাইনের কাজ আবার ঠিক হবে? এই শুধু শুধু যাত্রীদের হয়রানি। তা এত রাতে আবার বাড়ি ফিরবেন? চলুন না, এই স্টেশনের কাছেই তো আমার বাড়ি। আজকে রাতটা না হয় আপনি... আরে না না মানিকদা, আমি ঠিকই বাড়ি চলে যাব। দেখো, মা বাড়িতে একা আছে, বেকার বেকার চিন্তা করবে। এই আসলাম। হ্যাঁ মানিকদা। আচ্ছা, সাবধানে যাবেন তাহলে। আজকেই কিন্তু সেই রাত, এই কৃষ্ণপক্ষের চতুর্দশী, অর্থাৎ অমাবস্যার আগের রাত। আর আপনি কিন্তু সেই পথ দিয়েই যাচ্ছেন। পারলে আজ হালদার বাবুদের বাগানের মধ্যে না গিয়ে ওই বড় রাস্তা ধরে যাবেন। আরে বাবা, তুমি কি এই সমস্ত আজগুবি কথায় বিশ্বাস করো নাকি? হ্যাঁ, এই সমস্ত গ্রামের লোকেদের মন গড়া বানানো গল্প। ও সমস্ত পিশাচিনি বলে এখন আদৌ কিছু হয় নাকি? হ্যাঁ, যত সব। তবু দাদা, বলা তো যায় না, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই এইসবে খুব বিশ্বাস করি। কে বলতে পারে, এসব তো থাকলেও থাকতে পারে। আরে বাবা ঠিক আছে মালিকদা, দেখো তুমি যখন বলছো আজকে না হয় বড় রাস্তা দিয়েই যাব, ঠিক আছে। কথাটা বলে যতীন চলে গেল স্টেশন থেকে। দুগ্গা দুগ্গা। যতীনের বয়স এখন 26 বছর। এখনো বিয়ে থা করেনি। তার বাবা ছোটবেলাতেই মারা গেছেন। বাড়িতে তার মা থাকেন। পড়াশোনাতে যতীন বেশ মেধাবী, তাই বিএসসি পাশ করার প্রায় সঙ্গে সঙ্গেই একটা বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে গেছে। যদিও তার কর্মস্থল এখান থেকে অনেকটাই দূরে, ট্রেনে করে রোজ পাড়ি দিতে হয় মোট 18টা স্টেশন। তবুও সংসারের কারণে তার মায়ের মুখের দিকে তাকিয়ে সে জয়েন করেছিল সেই চাকরিতে। পরে একটা ভালো চাকরি কাছাকাছির মধ্যে পেলে না হয় চাকরিটা ছেড়ে দেবে, এই আশাতেই সে 6 মাস ধরে করছে এই চাকরিটা। তার স্টেশন থেকে বাড়িতে যাতায়াতের পথে একটা বড় আম বাগানের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা হালদার বাবুদের বাগান বলে ওখানকার মানুষের কাছে বিশেষ পরিচিত। তার বাড়িটা একটু ভেতরের দিকে হওয়াতে এই বাগানটা তাকে পেরোতেই হয়। যদিও বড় রাস্তা দিয়ে গেলে তার বাড়ি যাওয়া যায়, তবে সেখান দিয়ে যেতে গেলে অনেকটা পথ অতিক্রম করতে হয়, আবার অনেকটা সময়ও লাগে।
তাই শর্টকাটে যাওয়া আসার জন্য এই পথটাই বেছে নেয় সে। আজও তাই দেরি হওয়াতে বাড়ি ফেরার জন্য হালদার বাবুদের এই বাগানের পথটাই বেছে নিল সে, যদিও মানিকদা তাকে বারণ করেছিল। তবুও গ্রামের লোকেদের এসব ভ্রান্ত অন্ধবিশ্বাসে যতীন কোনোদিনই বিশ্বাস করেনি। আসলে গ্রামের মানুষের মধ্যে একটা ধারণা আছে এই বাগানে নাকি প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন, অর্থাৎ অমাবস্যার আগের দিন, কোনো পিশাচিনী এসে বাসা বাঁধে। তার উদ্দেশ্য থাকে এই বাগানের মধ্যে দিয়ে কাউকে যেতে দেখলে তাকে নিজের শিকারে পরিণত করা আর তার রক্ত পান করা। তাই সেই ভয়ে চতুর্দশীর দিন সন্ধে হয়ে গেলে এই বাগানের মধ্যে দিয়ে কেউ যাতায়াত করে না। আর খুব প্রয়োজন হলে অনেকে মিলে দল বেঁধে যায়, কারণ পিশাচিনী একলা মানুষকেই শিকার করে। গ্রামের মানুষদের মধ্যে এরকম ধারণা আছে যে পিশাচিনী নাকি বহুরূপী, প্রয়োজনে নাকি সে অনেক রকম রূপ ধরতে পারে। তবে যতীন এসব পিশাচিনীর কথায় কোনোদিনই বিশ্বাস করেনি। তবে এই কথার সত্যতা যাচাই করার জন্য কোনোদিন চতুর্দশীর রাত্রিবেলায় এই বাগানেও আসেনি, কারণ তার মায়ের কড়া নির্দেশ ছিল এই বাগানে না যাওয়ার জন্য। আর যতীন তার মায়ের কথা সব সময় মেনে চলে, মা ছাড়া তার আর কেই বা আছে। তবে আজ এক প্রকার নিরুপায় হয়েই সে এই বাগানের পথটাই ধরল। একেই গরমের মধ্যে এতক্ষণের ট্রেন জার্নি, ক্লান্ত শরীর, এই অবস্থায় বড় রাস্তা দিয়ে যাওয়ার চাইতে তাড়াতাড়ি বাড়ি ফেরাটাই প্রাধান্য দিল সে। কি আর হবে, বিজ্ঞানের ছাত্র সে, তাই এসব পিশাচিনীর তত্ত্বে সে কোনোদিনই গুরুত্ব দেয়নি। এক মনেই বাগানের পথ দিয়ে যাচ্ছিল যতীন। আর একটু গেলেই তার বাড়ি। হঠাৎ করে কি একটা মনে হতে সে থমকে দাঁড়ালো। কেউ কি ছিল পেছনে? না না, কে থাকবে, আমারই মনে ভুল। বাগানটা এখন নির্জন, আবার অন্ধকারও বটে। এই পথটা তার চেনা বলে অন্ধকারেও পথ চিনতে অসুবিধা হচ্ছে না। তবে একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করল সে। অন্যদিন সে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পায়, কিন্তু আজ সেটা শোনা যাচ্ছে না কেন? আজ একেবারে নিস্তব্ধ হয়ে আছে বাগানটা। কেমন যেন একটা অজানা আতঙ্কে গাটা ছমছম করে উঠল যতীনের। তবে কি গ্রামের লোকেদেরই কথাটা ঠিক? এই রাত্রে সত্যি কি কোনো পিশাচিনী আসে এই বাগানে? না 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 না, এই কি সমস্ত ভাবছি আমি, এই সমস্ত সত্যি নয়। নিজের মনকে সান্ত্বনা দিয়েই পথ চলতে লাগলো সে। তবে সে এটা মোটেই খেয়াল করল না যে তার পিছনে পিছনে অনেকগুলো গাছের পাতার একটা আস্তরণ মাটি দিয়ে হঠাৎ করে এসে দড়ির মতো শক্তভাবে জড়িয়ে ধরল তার ডান পা। হঠাৎ এরকম বন্ধনীতে যতীন একেবারেই হতভম্ব হয়ে গেল। আর এই বন্ধনী এতটাই দৃঢ় যে যতীন চেষ্টা করেও সামনের দিকে এগোতে পারল না। হঠাৎ টাল সামলাতে না পেরে যতীন মাটির ওপরেই উবু হয়ে পড়ে গেল। আর এ কি, যতীন অবাক হয়ে দেখল সে ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে। সে উপরে উঠছে উল্টোভাবে, পা উপরে আর মাথা নিচে, এই অবস্থায় যেন কোনো মহাশক্তিশালী অতিমানব তার পায়ের ওই বাঁধনের দ্বারা তাকে ধীরে ধীরে উপরে তুলে নিয়ে যাচ্ছে। এই বাঁধনের অপর প্রান্ত হয়তো বাঁধা আছে কোনো শক্ত গাছের কোনো ডালের সঙ্গে। যতীন এখন চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারছে না, তার গলা দিয়ে যেন স্বর বেরোতে চাইছে না। হঠাৎ করেই সে শুনতে পেল এক মহিলার অট্টহাসি। নমস্কার, লোককথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন
লেখক সায়ন রুদ্রর কলমে সেই রাতে। আচ্ছা, একটা কথা বলতো, তোকে তোর কলেজের ছাত্ররা ভয় পায়? মানে মানে বলতে চাইছিলাম, মানে মান্যিগণ্যি করে? তুই মেসে যেরকম শান্ত আর মিশুকে স্বভাবের ছিলি, আমার তো মনে হয় না তোকে কোনো স্টুডেন্ট ভয় পেয়ে চলে। বরং ওরা হয়তো হয়তো তোকে বন্ধুর মতোই মনে করে, তাই না? পল্লব যে কথাটা একটু ইয়ার্কির ছলেই বলেছে সেটা পার্থ বুঝতে পারল, তাই সেও আড্ডার ছলেই বলল, হ্যাঁ, তো কি আর করবো বল, স্কুলের মতন তো আর বেত হাতে নিয়ে ক্লাসে ঢুকতে পারবো না। না, তাদের কথার মাঝখানেই পল্লবের মা বিকেলের টিফিন নিয়ে আসলো ওদের জন্য, চা আর সিঙাড়া। পার্থ এখন একটা কলেজের পার্ট টাইম লেকচারার, থাকে কলকাতাতে। পল্লব আর পার্থ পড়াশুনো করার সময় মেসে একসঙ্গেই থাকত। এরপর পড়াশুনো শেষে পল্লব চলে এসেছিল তাদের এই গ্রামের বাড়িতে। এসেই বাড়িতে একটা ডিসপেন্সারি খুলে বসেছিল। যদিও সে যা মেধাবী ছিল তাতে হয়তো শহরের যে কোনো নার্সিংহোমে চাকরি পেয়ে যেত, কিন্তু তার ইচ্ছা ছিল গ্রামের মানুষদের সেবা করা। তাই গ্রামে ফিরে এসেছিল এবং গ্রামের মানুষদের যৎসামান্য ফিতে চিকিৎসা করতে লেগেছিল। তার ইচ্ছা ভবিষ্যতে গ্রামের মানুষদের জন্য একটা নার্সিংহোম তৈরি করা, যাতে সেখানে গ্রামের মানুষেরা বিনা খরচায় চিকিৎসা পেতে পারে। গ্রামে ফিরে আসার পর পল্লবের সাথে আর কোনোদিন দেখা হয়নি পার্থর, যদিও তাদের মধ্যে ফোনে কথাবার্তা হয়েছিল। পল্লব অনেকবার করে পার্থকে বলতো একদিন এসে ঘুরে যাওয়ার জন্য পল্লবদের এই গ্রামের বাড়ি থেকে, কিন্তু ছুটি না থাকার কারণে আর আশা হয়ে উঠছিল না তার। এই সময় কলেজে হঠাৎই একটা বিশেষ কারণবশত 2 দিনের ছুটি পেয়ে যাওয়াতে পল্লবের অনুরোধে পার্থ চলে এলো পল্লবের বাড়িতে। এতদিন পর পুরনো বন্ধুকে পেয়ে পল্লব তো মহা খুশি। গল্পগুজবের মধ্য দিয়ে কেটে গেল আজকে সারাদিন। ডিসপেন্সারিও খোলা হয়নি আজ। পুরনো বন্ধুকে পেলে কি আর কাজে মন বসে? জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ওদের কথাবার্তার মধ্যেই হঠাৎ বাইরে থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। আরে বাবা ঠাকুর যে, আসুন আসুন। আওয়াজ শুনে বেরিয়ে আগন্তুকের উদ্দেশ্যে কথাটা বলল পল্লব। পার্থও তার সাথে বাইরে বেরিয়েছে। যিনি দাঁড়িয়ে আছেন তিনি হয়তো কোনো সন্ন্যাসী হবেন। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পরনে সাদা ধুতি, মাথায় জটা, মুখে সাদা কালো দাড়ি গোঁফ, হাতে ত্রিশূল আর কাঁধে একটা কালো রঙের ঝোলা। আসুন বাবা, আসুন, ভেতরে আসুন, বললেন পল্লবের মা। তিনিও বেরিয়ে এসেছেন ঘরের ভেতর থেকে। সেই সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। পল্লবও প্রণাম করল সন্ন্যাসীকে। তাদের অভ্যর্থনায় ভেতরে আসলেন সন্ন্যাসী, বসলেন পল্লবদের ঘরে। পার্থও ঢুকলো সেই ঘরে। তা তোদের সবকিছু কুশল তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি ভালো আছেন তো? এই আছি কোনো রকম। বলছি, ওই গ্যাসের ব্যথাটা কয়দিন ধরে খুব বেড়েছে, বড়ই কষ্ট পাচ্ছি। কালকে রাতে হঠাৎ করে বুকের ব্যথা শুরু হয়েছিল, ওষুধটা ফুরিয়ে গেছে, তাই ওষুধটা নিতে এসেছি। ও, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার ওষুধের ব্যবস্থা করছি। কথাটা বলে পল্লব ঘরের কোণে ড্রেসিং টেবিলের কাছে গেল ড্রয়ার থেকে ওষুধ বার করার জন্য। তা বাবা, এই ছেলেটি কে? একে তো আগে কখনো দেখিনি তোদের বাড়িতে। পার্থর দিকে চোখ পড়তে হঠাৎ করে পল্লবকে কথাটা বললেন সেই সন্ন্যাসী। পার্থ ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল বলে তার দিকে এতক্ষণ খেয়াল করেনি বাবা ঠাকুর। ও, ও হচ্ছে পার্থ, আমার বন্ধু, শহরে থাকে। 2 দিনের জন্য আমাদের বাড়িতে ঘুরতে এসেছে।
কালই চলে যাবে। আর পার্থ, ইনি বাবা ত্রিকালানন্দ গোস্বামী, আমাদের গুরুদেব। ওনার কাছ থেকেই আমরা সকলে দীক্ষা নিই। শোন, সাবধানে থাকিস তুই, সামনে তোর বড় বিপদ। পল্লবের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ গম্ভীরভাবে কথাটা বলে উঠলেন ত্রিকালানন্দ। কথাটা যে তিনি পার্থকেই বলেছেন সেটা সে স্পষ্ট বুঝতে পারল। তোর সামনে বড়ই ভয়ানক বিপদ আসতে চলেছে। তোর মুখ দেখেই আমি সেটা স্পষ্ট আন্দাজ করতে পারছি। আবার কথাটা বলে উঠলেন বাবা। তার এই কথাতেই পার্থ বেশ অবাকই হলো। এই বাবা কি তাকে চেনেন নাকি? কই, সে তো তাকে চেনে না, কোনোদিন দেখেওনি তাকে। তবে বাবা হঠাৎ করে এমন কথা বলছেন কেন তাকে? এটা কি তার প্রচার পাওয়ার কোনো উদ্দেশ্য নাকি? এমনটা তো হয়েই থাকে। এইসব বাবারা গণমাধ্যমে আসার জন্য নানা রকম আজগুবি কথা বলেন, নানা রকমভাবে গুজব ছড়িয়ে মানুষকে ভয় দেখিয়ে নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চায় মানুষের মধ্যে। তেমনই হয়তো কিছুর প্রচেষ্টা করে চলেছেন এই বাবা। এই নে, এই দুটো রুদ্রাক্ষ রাখ। এগুলোর সঙ্গে রাখলে বাবা ভোলানাথ তোকে আসন্ন বিপদের থেকে রক্ষা করবেন। ঝোলা থেকে দুটো রুদ্রাক্ষ বার করে পার্থর দিকে বাড়িয়ে দিলেন বাবা। পার্থ সেই রুদ্রাক্ষগুলো নিতে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো। হতে পারে বাবা তার প্রতি মনে ভক্তি আনবার জন্য এই রুদ্রাক্ষগুলো দিচ্ছেন তাকে, বা হয়তো এমনও হতে পারে এগুলো দিয়ে হয়তো তিনি কিছু পরিমাণ অর্থ চেয়েই বসলেন। ভণ্ড বাবাদের রোজগার করার এরকম অনেক পন্থাই তো থাকে। আরে বাবা যখন দিচ্ছে নিয়ে নে না, তোর ভালোর জন্যই তো দিচ্ছে। ওটা রেখে দে তোর কাছে, হয়তো কোনো বিপদ আপদ তো চলেও আসতে পারে। পথে ঘাটের কথা কিছুই বলা যায় না। পল্লবের কথা শুনে পার্থ হাত বাড়িয়ে নিয়ে নিল রুদ্রাক্ষ দুটো। এই নিন বাবা, আপনার ওষুধ। বাবাকে ওষুধ দিল পল্লব। পল্লব যেসব রোগীদের চিকিৎসা করে তাদের ওষুধও সে নিজেই দেয়। ওষুধের দোকান বেশ কিছুটা দূরে, তাছাড়া সেখানে ওষুধের দামও বেশি। তাই পল্লব শহর থেকে ওষুধ কিনে এনে যতটা কম দামে সম্ভব রোগীকে দেয় তা। এতে অবশ্য খুব বেশি লাভের মুখ হয়তো পল্লব দেখতে পায় না, তবু মানুষকে সেবাদান করার এই সামান্য লাভেই পল্লবের হয়ে যায়। তা বাবা, কত দাম তোর এই ওষুধের? থাক না বাবা ঠাকুর, আপনি একা মানুষ, আপনার কাছ থেকে কি আর অর্থ নেব? তা কি আর বললে হয় বাবা, সকল জীবিকারই একটা পারিশ্রমিক থাকে। এই পারিশ্রমিকের মাধ্যমেই সে তার জীবিকাকে সম্মান করে, সঙ্গে সে এও স্বীকৃতি দেয় যে সেই জীবিকা পালনের যোগ্য। আরে ডাক্তারি বৃত্তি করে তুই তো মানুষেরই উপকার করছিস, আর আমাদের সকলেরই উচিত তোর এই উপকারে আমাদের যৌথভাবে যোগদান করা এবং যথাসাধ্য সাহায্য করা। বাবা ঠাকুর, সত্যি আপনার সাথে কেউ কথাই পেরে উঠবে না। দিন তবে, আপনি বরং আমাকে 10টা টাকা দিন। বাবা তার সেই কালো ঝোলা থেকে একটা ছোট পুটলি বার করে দুটো 10 টাকার নোট আর কিছু খুচরো পয়সায় 40 টাকার মিল করে পল্লবকে দিলেন। বাবার এই সুন্দর কথায় পার্থরও বাবাকে একটু ভালো লাগতে শুরু করেছে। এবার তাহলে আমি আসি বাবা। হ্যাঁ, চলে গেলেন বাবা ত্রিকালানন্দ। বলছিলাম কি, আজকের দিনটা একটু থেকে গেলে হতো না? পরের দিন বিকেল বেলা পল্লব কথাটা বলল পার্থকে, আর আধ ঘন্টা পরেই বেরোবে সে। যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাচ্ছে। আরে দেখলি তো আজ কেমন ঝড় বৃষ্টি হলো, একেবারে কালবৈশাখীর মতো। এই বৃষ্টি বাদলার দিনে বেরোনো কি মানে
ঠিক হবে আমার তো মনে হয় না। কথাটা পল্লব ঠিকই বলেছে। এখন অবশ্য সব শান্ত হয়ে গেলেও কিছুক্ষণ আগেই বেশ ভালো রকম ঝড় বৃষ্টি হয়ে গেছে এখানে। ঝড়ের দাপট বেশ ভালোই ছিল, তার উপর গ্রামের ঝড় বলে কথা, সেটা আরো ভালো করে বোঝা গিয়েছিল। বজ্রপাতও হয়েছিল। তবে এখন সব থেমে গিয়ে আবহাওয়ায় বেশ একটা শান্ত ভাব এসেছে। পরিষ্কার মেঘমুক্ত আকাশ দেখলে কারোরই বোঝার উপায় নেই একটু আগেই প্রকৃতি কিরকম অশান্ত হয়ে তার রুদ্র রূপ ধারণ করেছিল। না রে, কালই কলেজ খুলে যাবে, আমাকে আবার কলেজে গিয়ে জয়েনও করতে হবে। আর তাছাড়া বৃষ্টি তো একদম থেমেই গেছে, মনে হয় না যে আমার যেতে কোনো রকম কোনো অসুবিধে হবে। বেশ, চল তোকে স্টেশন অবধি অন্তত পৌঁছে দিয়ে আসি। দাদাবাবু, কথাটা বলে পল্লব পার্থর সাথে যাচ্ছিলই, এমন সময় প্রায় এক প্রকার রুদ্ধশ্বাসেই ঘরের মধ্যে এসে ঢুকলো 16-17 বছরের এক যুবক। দেখে গ্রামের ছেলেই মনে হয়। পরনে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, গলায় ঝোলানো একটা গামছা। দাদাবু শিগগির চলেন দাদাবু, আমার বাবার খুব শরীর খারাপ, প্রচন্ড জ্বর, বিছনা ছেড়ে উঠতে পারছে না, মনে হয় ম্যালেরিয়া হয়েছে। পার্থ বুঝতে পারল ম্যালেরিয়া কথাটাকেই এই ছেলেটা উচ্চারণের অসুবিধার জন্য এরকম বিকৃতভাবে বলছে। এ বাবা, সেই কি বিশু! চলো চলো শিগগির চলো, দেখে আসি তোমার বাবাকে। কথাটা বলে বিশু নামক ছেলেটার সাথে চলতে গিয়েও থমকে দাঁড়ালো পল্লব। তাকালো সে পার্থর দিকে, যেন সে তার কথা মতন পার্থকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবে না বলে মনে মনে খুবই লজ্জিত হয়েছে। পল্লব, তুই যা, তুই একজন ডাক্তার, তোর কাছে রোগীর চিকিৎসাটাই আসল। আমি না হয় ভ্যান রিক্সা করে চলে যাব, আমার কোনো অসুবিধা হবে না রে। আশ্বস্ত হয়ে পল্লব চলে গেল বিশুর সাথে। পার্থও ব্যাগপত্র গুছিয়ে পল্লবের মাকে বলে তাকে প্রণাম করে রওনা দিল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে ঢুকে মানিকদার দোকানে চা খেতে গিয়েই পার্থ জানতে পারল খবরটা। যদিও স্টেশনটা এমন জনমানবহীন দেখে পার্থ মনে মনে একটু সন্দেহই করেছিল। সন্ধেবেলার দিকে গ্রামের স্টেশনে লোকজন হয়তো একটু কমই থাকে, তবে জনশূন্য হয়তো থাকে না। কাকা, এক কাপ চা দাও না। চা নিয়ে বেঞ্চে বসে হাত ঘড়িটার দিকে তাকিয়ে কি মনে হতে মানিকদাকে জিজ্ঞাসা করলো, কাকা, আজকে ট্রেন লেট নেই তো? মানে এই 7:12 ট্রেনটা পাবো তো? দাদাবাবু, আপনি কি ট্রেন ধরবেন নাকি? কিন্তু ট্রেন তো আজ ঠিক সময় আসছে না। আগের স্টেশনে বৃষ্টিতে পোল ভেঙে গিয়ে রেল লাইন বিঘ্নিত হয়েছে, সেটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তো ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। আজ ট্রেন আসতেও পারে, আবার নাও আসতে পারে। আর ট্রেন আসলেও কখন যে আসবে তার কোনো ঠিক নেই। যা বাবা, এটা কি বলছো তুমি? হ্যাঁ বাবু, ঠিকই বলছি। আমার মনে হয় আপনি যেখান থেকে এসেছিলেন আজকের দিনটা আবার সেখানেই ফিরে যান। ট্রেন আসার যখন কোনো ঠিক নেই, কাল সকালে না হয় আবার আসবেন। তার উপর আবার আজকের রাতটা মানে কি আজকের রাতটা কি? কিছু একটা বলতে গিয়েও থেমে গেল এই চায়ের দোকানদার। সেটা দেখেই হঠাৎ করেই তাকে প্রশ্ন করলো পার্থ। না বাবু, ওই কিছু না, আসলে আজকে শুক্রবার তো। এই শুক্রবার আসলে আমরা দোকানদাররা তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিই, ওই তাই বলছিলাম আর কি। তবে আসল কথাটা পার্থকে সে বলল না, কারণ সে বুঝতেই পেরেছিল এই ছেলেটা এই গ্রামের কেউ নয়, কারো বাড়িতে বেড়াতে এসেছে হয়তো। এখন ছেলেটাকে যদি এই গ্রামের পিশাচিনির ব্যাপারটা বলে, তবে ছেলেটা আদেও হয়তো সে কথা বিশ্বাস করবে না, হয়তো সে হেসেই উড়িয়ে দেবে। শহরের ছেলে বলে কথা, তার চেয়ে না বলাই ভালো। এই নাও কাকা, চায়ের দামটা। কি করবেন বাবু, ফিরে যাবেন? দেখছি কি করা যায়। কথাটা বলে পাশের একটা বেঞ্চে গিয়ে বসল।
একটু দোলাচলে পড়ল সে। এখন কি করা যায়? সে কি আবার ফিরে যাবে পল্লবদের বাড়িতে? সেটা কি ঠিক হবে? তার কেমন যেন একটু ইতস্তত বোধ করতে লাগলো। যে বাড়ি থেকে একবার চলে এসেছে সেখানে আবার ফিরে যেতে হবে, এটা ভেবে কেমন যেন একটা লাগলো তার। অবশ্য সে তো আর এমনি যাচ্ছে না, নেহাত বিপদে পড়েই। কিন্তু তবুও একবার পল্লবকে ফোন করলে কেমন হয়? মোবাইলটা বার করেই আবার পকেটে ঢুকিয়ে নিল সে। টাওয়ার একদমই নেই এখানে, টাওয়ারের খুব গন্ডগোল। এসে থেকেই একটা ফোন কলও করতে পারেনি। তবে পল্লবদের বাড়ি বরং আর গিয়ে কাজ নেই, স্টেশনেই বসে থাকা যাক। ট্রেন তো একসময় ঠিকই আসবে, আর যদি নাও আসে তবে আজকের রাতটা স্টেশনে কাটিয়ে দিলেই তো হয়। সে আর পল্লবের বাড়িতে ফিরে যায় না। হয়তো ফিরে গেলে তারা কিছু মনে করতো না। পল্লব তো তার বন্ধু, আর তার বাড়ির লোকেরাও খুব ভালো। তবুও সে কেমন যেন মন থেকে ব্যাপারটা মেনে নিতে পারল না। তাই স্টেশনে বসে একটা বই খুলে পড়তে লাগলো সে। কোনো কারণে তার মন খারাপ হয়ে গেলে সে কোনো একটা বই খুলে পড়তে থাকে। এভাবে ঘন্টার পর ঘন্টা সে কাটিয়ে দিতে পারে বই পড়ে। আরে পার্থ, তুই এখানে বসে আর আমি তোকে সারা স্টেশন খুঁজে বেড়াচ্ছি। কতক্ষণ সে বই পড়েছিল বুঝতে পারেনি। হঠাৎ করেই একটা চেনা গলার আওয়াজ পেয়ে সে বইয়ের পাতা থেকে চোখ তুলল। অবাক হয়ে সে দেখল পল্লব দাঁড়িয়ে আছে তার সামনে। আরে বিশুর বাড়ি থেকে ফিরে এসে খবরটা পেয়েই তো ছুটে এলাম তোকে নিতে। আমি জানি তুই যা লাজুক, তুই আর কখনোই ফিরে যাবি না আমাদের বাড়িতে, তাই আমি চলে এলাম। এখন ওঠ, চল বাড়ি চল। ট্রেন কখন আসবে তার ঠিক নেই, আজকে দিনটা আমাদের বাড়িতেই কাটিয়ে দিবি। চল, কাল সকালবেলা না হয় দেখা যাবে। চল চল চল। পার্থ যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই গরমে সারা রাত স্টেশনে কাটাতে হবে এটা ভেবেই তার যেন কেমন অস্বস্তি হচ্ছিল। তবু আর কিছু করার নেই এটা ভেবেই সে মনকে সান্ত্বনা দিচ্ছিল। এখন পল্লব যখন তাকে নিতে এসেছে তখন আর কিসের দ্বিধা। পল্লব নিজেই বেঞ্চির উপর থেকে তার ব্যাগটা তুলে নিল। চল চল, তুই বন্ধুতে মিলে আবার একদিন জমিয়ে গল্প করা যাবে। পল্লব বেরিয়ে গেল স্টেশনের বাইরে। পার্থ চলল তার পেছন পেছন। পার্থ পল্লবের মোটর বাইকে উঠতেই পল্লব সেই গাড়িতে স্টার্ট দিল। জানিস পার্থ, আমাদের এই গ্রামে একটা কথা খুব প্রচলিত, যদিও আমি এটা একদমই বিশ্বাস করি না, আর আশা করি হয়তো তুইও বিশ্বাস করবি না। কি কথা? আসলে এই চতুর্দশীর রাতে, অর্থাৎ অমাবস্যার আগের রাতে, গ্রামের মধ্যে না ভয়ানক একটা ঘটনা ঘটে। গ্রামের মধ্যে নাকি এক ভয়ঙ্কর। এ কি, তুই হঠাৎ করে মাঠের মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিস কেন রে? পার্থ দেখল পল্লব কথা বলতে বলতে হঠাৎ গাড়ি নিয়ে বড় রাস্তা ছেড়ে বাগানের মতো একটা জায়গা দিয়ে গাড়িটা চালাতে শুরু করেছে। আরে এই বাগানটা আসলে একটা শর্টকাট রাস্তা, এর মধ্যে দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়, তাই এটা নিলাম। তা যেটা বলছিলাম তোকে, এই চতুর্দশীর রাতে বিশেষ করে এই বাগানে নাকি এক ভয়ানক পিশাচিনীর আগমন হয়। যদিও এটা লোকমুখে ছড়ানো কথা, এ কথার আদৌ কোনো সত্যতা হয়তো নেই। পিশাচিনী মানে ভ্যাম্পায়ার জাতীয় কিছু? হয়তো অনেকটা তাই। বলে গভীর রাতে একা কোনো পথচারীকে চলতে দেখলে তাদের মেরে সেই পিশাচিনী তাদের রক্ত। হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল। তার গাড়িতে হয়তো কোনো গন্ডগোল দেখা দিয়েছে। কি হলো রে, গাড়িটা আবার বিগড়ালো নাকি? বলে উঠল পার্থ।
সত্যি ওর গাড়িতে তখন স্টার্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। এর আবার কি হলো? আরে এই পুরনো আমলের গাড়ির এই হয়েছে এক অসুবিধে, একবার খারাপ হলে আর ঠিক করা যায় না। দেখি একবার নাম তো দেখে নি একটু কি হলো গাড়িটার। গাড়ি থেকে একটু নেমে দাঁড়ালো পার্থ। পল্লব তখন তার গাড়িটার এদিক ওদিক একটু দেখছে তা কোনোভাবে ঠিক করা যায় কিনা। এই বাগানটা কিরকম যেন নিস্তব্ধ। রাত কত হয়েছে তা পার্থর জানা নেই, তবে এই বাগানের রাতের আধার যেন আরো ভালো করে বোঝা যাচ্ছে। পার্থ, তোর ভয় করছে? হঠাৎ করে কথাটা বলে উঠল পল্লব। তার কথাই কেমন যেন একটু রসিকতার সুর পেল পার্থ। তবে তার যে একদমই ভয় করছে না তা বলাটা হয়তো ভুলই হবে। পিশাচিনীর কথাটা শোনার পর তার মনের মধ্যে কেমন যেন একটু ভয় ঢুকেছে। মনে হচ্ছে এই বাগানের থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই যেন ভালো। আরে ভয়ের কি আছে, আমি তো আছি তোর সঙ্গে নাকি? পার্থর মনের কথাটা বুঝতে পেরেই তাকে বলল পল্লব। পল্লবের কথা শুনে তার দিকে একটু তাকালো পার্থ, আর সেদিকে তাকাতেই সে যা দেখল তা দেখে সে একেবারে অবাক হয়ে গেল। সে দেখল পল্লবের মোটর সাইকেলটি যেন ধীরে ধীরে কেমন উধাও হয়ে যাচ্ছে। এ কি, তোর গাড়িটা ওইভাবে? পার্থর ইশারায় পল্লবও তাকালো সেই মোটর বাইকের দিকে। সে এতক্ষণ তার দিকে তাকিয়ে তার সাথে কথা বলছিল, ব্যাপারটা লক্ষ্য করেনি। সে যখন তাকালো তখন মোটর সাইকেলটি পুরোপুরিভাবে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। যে জায়গায় তার মোটর সাইকেল ছিল সে জায়গায় পুরোপুরি সমতল মাটি। বোঝাই যাচ্ছে না একটু আগে সেখানে একটা 2 চাকার মোটর গাড়ি ছিল। এ কি আমার গাড়িটা কোথায় গেল? কি হলো গাড়িটার? পল্লব, মনে হচ্ছে এই জায়গাটা ঠিক নয়, বুঝলি? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। কে পল্লব? আমি তো পল্লব নই। স্বাভাবিকভাবে কথাটা বলে উঠল পল্লব। তবে এই কথাতে পার্থ বেশ কিছুটা অবাক হয়ে গেল। গাড়ির দুঃখে কি তার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না হলে হঠাৎ এরকম উল্টোপাল্টা কেন বকছে ও? পল্লব তো এখন নিজের বাড়িতেই আছে। সে তো জানেই না যে ট্রেনের গন্ডগোল হয়েছে, আর তুই এখন এখানে রয়েছিস। এবার কিন্তু পল্লবের কথাতে কেমন যেন ভয় ভয় করতে লাগলো পার্থর। পল্লব এখন আবার তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ও যদি সত্যি পল্লব না হয়ে থাকে তবে কে ও? আর ও এতক্ষণ নিজেকে পল্লব বলেই বা কেন পরিচয় দিচ্ছিল? এবার ভালো করে তাকিয়ে দেখ তো তুই, আমি সত্যি পল্লব কিনা। পল্লবের কথা মতন পার্থ ভালোভাবে তাকালো তার দিকে। তবে তাকাতেই সে যা দৃশ্য দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এটা কি সে সত্যি দেখছে নাকি স্বপ্ন? পল্লবের মাথার ডান দিকে আর বাঁ দিকে আরো একটা করে মাথা যুক্ত হয়েছে। হঠাৎ তার এখন 3টে মাথা, আর 3টে মাথাতেই চেহারা যেন একজনেরই, আর সে হচ্ছে পল্লব। না, সে পল্লব নয়। এই বিভৎস মানুষ কিছুতেই পল্লব হতে পারে না, বরং হয়তো কোনো ভয়ানক শয়তান হবে সে। তুই মানে কে আপনি? প্রচন্ড ভয়ে পার্থর মুখ থেকে আপনা থেকে কথাটা বেরিয়ে এলো। অত্যন্ত গুরুগম্ভীর ভাবে কথাটা বলে হঠাৎ করেই একটা ভয়ানক অট্টহাসি হেসে উঠল সেই মানুষটা। সেই হাসির তীব্রতা এতটাই ভয়ানক যে
পার্থর মনে হলো সেই বাগানের গাছপালাও যেন সেই হাসির শব্দে কেঁপে উঠল। ভয়ার্ত পার্থ লক্ষ্য করল পল্লবের চেহারার সাথে মিল থাকা সেই ভয়ানক চেহারার মানুষটার চেহারা আর আকৃতিতে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে যেন এখন আর পুরুষ নয়, ধীরে ধীরে একজন নারীর চেহারায় বদলে যাচ্ছে। সে ঠিকই আন্দাজ করেছিল সে। এখন যে দাঁড়িয়ে আছে তার সামনে সে পল্লব নয়, এমনকি কোনো পুরুষও নয়। সে একজন নারী, যার এখন বর্তমান একটাই মাথা। সে নারী একজন যুবতী হলেও তাকে সুন্দরী মোটেও বলা যায় না, বরং সে নারীর চেহারা অতীব ভয়ঙ্কর। কপালে বড় কালো টিপ, চোখ দুটো রক্তবর্ণ, ঠোঁট গাঢ় লাল বর্ণের, মাথার ঘন কালো চুল নেমে এসেছে কোমর ছাড়িয়ে। পরনে যতদূর মনে হচ্ছে ছাই রঙের শাড়ি। এই প্রায় অন্ধকারের সাথে মিলিয়ে যাওয়া নারীর চেহারা দেখে সকলের মনেই একটা দারুণ ভয়ের উদ্রেক হবে। নারী রূপ ধারণ করলেও সে সেই অট্টহাসি হেসেই চলেছে। এমন সময় পার্থ তার চোখের সামনে যে দৃশ্য দেখল, সে দৃশ্য যেন আরো ভয়ঙ্কর। সেই নারী ধীরে ধীরে যেন বড় হতে লাগলো, অর্থাৎ তার উচ্চতা ধীরে ধীরে বেশি হতে লাগলো। ধীরে ধীরে সে এতটাই বিরাট রূপ ধারণ করলো যে তার মাথা পার্থর মাথাকেও ছাড়িয়ে আরো কয়েক ফুট উচ্চতায় উঠে গেল। এমনিতেই পার্থ বেশ লম্বা, প্রায় 6 ফুটের কাছাকাছি তার উচ্চতা। তবে তার চেয়েও বেশি উচ্চতার কাউকে, বিশেষ করে কোনো নারীকে, এর আগে পর্যন্ত সে কোনোদিন দেখেনি। এই দৃশ্য দেখে পার্থ যে চিৎকার করে কাউকে ডাকবে বা সে যে দৌড়ে পালাবে, সেটাও যেন সে ভুলে গেল। অবশ্যই নির্জন প্রান্তরে চিৎকার করে কাউকে ডাকলেও হয়তো কেউ শুনতেই পাবে না। তাকে সাহায্য করতে আসা তো অনেক দূরের কথা। হঠাৎই প্রচন্ড গম্ভীরভাবে কথাটা বলে উঠল সেই ভয়ানক নারী মূর্তি। তার কণ্ঠস্বর এতটা ভয়ানক যে পার্থর বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল সেই আওয়াজ শুনে। আমি হচ্ছি এক পিশাচিনী। এই বাগানে এক ভয়ঙ্কর শক্তিশালী পিশাচিনী আমি, যে প্রতি অমাবস্যার আগের রাতে এসে উপস্থিত হয় এই বাগানে তার শিকারের খোঁজে। সেই শিকার যাকে মেরে তার রক্ত পান করে আমি মিটাই আমার পিপাসা, আবার নবযৌবন লাভ করি আমি। কিন্তু কয়েক মাস ধরে আমি কোনো শিকারই পাচ্ছিলাম না। কেউ এই রাতে আসছিল না এই বাগানে। তাই বাধ্য হয়ে আমাকে এই বাগানের বাইরে বেরোতে হলো, রূপ বদল করে বেরোতে হলো শিকারের খোঁজে। আর এখন শিকার একেবারে আমার হাতের কাছে। আমি তোমাকে মারব, তারপর তোমার রক্ত পান করব, আমার ক্ষুধা নিবারণ করব। সেই বিভৎস পিশাচিনী ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো পার্থর দিকে। এইবার যেন পার্থ স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। এখন সে যেন বুঝতে পারল যে করেই হোক তাকে পালাতেই হবে, বেরোতেই হবে এই বাগান থেকে। তবেই একমাত্র সে বাঁচতে পারবে। সেই চিন্তা করেই ধীরে ধীরে এক পা করে সে পেছোতে লাগলো। কিন্তু হঠাৎ করেই একটা নুড়িতে ধাক্কা খেয়ে বাগানের উপরে এসে পড়ে গেল। পায়ে তার ভীষণ লেগেছে। উঠতে
উঠতে চেয়েও সে উঠতে পারছে না কিছুতেই। ওইদিকে সেই বিভৎস পিশাচিনী তার লোলুপ দৃষ্টি দিয়ে এগিয়ে আসছে পার্থর দিকে। কিন্তু এ কি? পার্থ অবাক হয়ে দেখল সেই নারী মূর্তি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছে, আর পার্থর পাশে থাকা কোনো কিছুর দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে সে বলছে, আঙুল দিয়ে কোনো একটা জিনিসের দিকে দেখিয়ে কথাটা বলল পিশাচিনী। সেই পিশাচিনীর দৃষ্টি অনুসরণ করে পার্থ সেদিকে তাকিয়ে দেখল সেখানে ছোট গোলাকৃতি দুটো জিনিস পড়ে রয়েছে। কি হলো? ভালো করে দেখতে গিয়ে পার্থ বুঝতে পারল তো সেই রুদ্রাক্ষ দুটো যেগুলো বাবা ত্রিকালানন্দ তাকে দিয়েছিলেন, সেগুলো তার পাঞ্জাবির পকেটেই ছিল। পড়ে যাওয়ার সময় হয়তো কোনো কারণে সেগুলো পকেট থেকে ছিটকে মাটিতে পেরিয়ে পড়েছে। তবে কি সেগুলো সত্যিই অদ্ভুত কোনো গুণ আছে, যার কারণে সেগুলো দেখে হঠাৎ করে ভয় পেয়ে গেল সেই পিশাচিনী? পার্থ তার দিকে তাকিয়ে দেখল এখনো সেই পিশাচিনী ভয়ার্ত চোখেই তাকিয়ে আছে রুদ্রাক্ষগুলোর দিকে। সে এতটাই ভয় পেয়ে গেছে, পার্থকে আক্রমণ করার কথা সে ভুলেই গেছে। ভয়ার্ত দৃষ্টিতে কথাটা বলে উঠল সেই পিশাচিনী। এখন এই রুদ্রাক্ষগুলোই হয়তো তাকে বাঁচাতে পারে এই ভয়ানক শয়তানের হাত থেকে। সে শুয়ে থাকা অবস্থাতেই কিছুটা গড়িয়ে গিয়ে মাটি থেকে তুলে নিল রুদ্রাক্ষগুলো। তার পায়ে এতটাই আঘাত লেগেছে যে সে এখন উঠেও দাঁড়াতে পারছে না। তাই নিরুপায় অবস্থাতেই নিজের জীবন বাঁচানোর জন্য রুদ্রাক্ষগুলো হাতে নিয়ে সেগুলো বাড়িয়ে ধরল পিশাচিনীর দিকে। ভয়ার্ত সেই পিশাচিনী আর্তনাদ করে উঠল। হাত দিয়ে নিজের মুখটা কোনো রকমে ঢাকার চেষ্টা করলো পিশাচিনী, যেন মনে হলো সেই রুদ্রাক্ষ থেকে তীব্র কোনো আলো বেরিয়ে তার মুখে লাগছে, আর সেই আলোতেই হয়তো ঝলসে যাচ্ছে তার মুখ। ভয়ঙ্কর চিৎকার করে উঠল সে। পার্থ দেখল সেই পিশাচিনী হঠাৎ করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। একসময় সেই পিশাচিনীকে আর নিজের সামনে দেখতে পেল না সে। হয়তো সে চলে গেছে, আর সে আসবে না। বিপদ থেকে হয়তো সে মুক্ত হয়েছে, কিন্তু তার এমন ক্লান্ত মনে হচ্ছে যে কিছুতেই তার চোখ দুটো আর খোলা রাখতে পারছে না। রাত এখন কত হবে? যে করেই হোক ওকে ওঠার চেষ্টা করতেই হবে, বেরোতেই হবে এই বাগান থেকে। কিন্তু তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। পার্থর যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। বাগানের মধ্যে কাক চড়ুইয়ের ডাক শোনা যাচ্ছে। পার্থর চারিদিকে অনেকগুলো লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। তখন জ্ঞান ফিরতে পাশে বসে থাকা কারো যেন আনন্দিত কণ্ঠস্বর শুনতে পেল সে। উফ বাবা, তোর তবে জ্ঞান ফিরেছে। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আর তুই তো কালকে যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিলি, হঠাৎ করে এখানে এলি কেন? পল্লব বলল কথাটা। সে এখন তার পাশেই বসে আছে হাঁটু গেড়ে। হঠাৎ করে গত রাতের কথা মনে পড়তেই বিস্মিত হয়ে গেল পার্থ। তার সামনে এখন যে বসে আছে সে কি সত্যি পল্লব, নাকি পল্লবের বেশে আবার সেই শয়তান এসেছে তার সামনে? না, ও হয়তো পল্লবই হবে। ওই তো তার আনন্দ উচ্ছ্বসিত মুখখানি দেখতে পাচ্ছে সে। এছাড়া এখন সকালবেলা, আর চারিদিকে এত লোকজনের ভিড়, সেই পিশাচিনী এখানে থাকার কোনো সম্ভাবনাই নেই। এখন চল, বাড়ি চল, কয়েকদিন রেস্ট করে তারপর যাবি। ওসব কলেজ টলেজ সব পরে হবে, চল বলে উঠল পল্লব। ভিড়ের মধ্যে থেকে তখন কোনো একজনের কণ্ঠস্বর শুনতে পেল পার্থ। খুব বাঁচান বেঁচে গেছে, ওকে ছেড়ে দিয়েছে, নয়তো একবার ওর হাতে পড়লে আর কারো নিস্তার থাকে না। পার্থ লক্ষ্য করল তার ডান হাতটা এখনো মুঠো করা আছে, আর তার মুঠোতে ধরা রয়েছে সেই রুদ্রাক্ষ দুটো, যেগুলো অজ্ঞান হয়ে যাওয়ার সময় তার হাতেই ছিল।
আর হয়তো সেগুলোই এই যাত্রায় তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আপনারা শুনলেন লেখক সায়ন রুদ্রর কলমে সেই রাতে। গল্পের নাট্য রূপান্তর করেছে প্রতীক। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। গল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ, নীল চক্রবর্তী, এনামুল খান, সুজন ঘোষ, অতনু ভট্টাচার্য, অয়নিকা মণ্ডল, দেবাঞ্জন দাস ও দেবযানী রায়। আবহ সম্পাদনায় সুজয় ভূঁইয়া। প্রচ্ছদ অলঙ্করণে তরঙ্গ স্টুডিও। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।